হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বেরিয়ে পড়েছি মহাকুম্ভের অমৃত স্নানের উদ্দেশ্যে। জানি না সফলতা পাবো কিনা। এখন 5টা বাজে, 5:30, 5:15। আমি হাওড়া স্টেশনে যাব। ওখান থেকে বন্দে ভারত ট্রেন 6:45-এ বন্দে ভারত ট্রেনে করে গয়া, দেন গয়া থেকে প্রয়াগরাজ। খুব এক্সাইটেড লাগছে। বাড়ি থেকে বেরোনোর সময় একটু মনটা খারাপ লাগছিল, কিন্তু বেরিয়ে পড়ে খুব এক্সাইটেড লাগছে। একটু ভয় ভয় করছে, শুনছি অনেক কিছু। দেখা যাক কী হয়। কুম্ভ মেলা এই বছর আমার প্রথমবার, আর প্রথমবার বলি প্রথমবার বন্দে ভারত ট্রেনে চাপবো। এই যে বন্দে ভারত ট্রেন, আমার প্রথম বন্দে ভারত ট্রেনের সফর আমি শুরু করব। বন্দে ভারতে হাওড়া থেকে যাব গয়া স্টেশন, তারপর গয়া থেকে প্রয়াগরাজের আরেকটা ট্রেন। তো এই যে আমরা উঠে পড়েছি। সিটিং রিজার্ভেশন ছিল এসিতে, আর 6 ঘন্টার জার্নি, তাই সিটিংয়ে অসুবিধা হওয়ার কথা না। তো ট্রেনের সিটিং স্পেসটা বেশ ভালোই ছিল, আর সব ধরনের ফেসিলিটি অ্যাভেলেবেল ছিল এখানে, প্যান্ট্রি থেকে শুরু করে আরও যা যা হয়। তো স্পিডটাও শো করছিল, বেশ ভালোই জোরে যায় ট্রেনটা। 130-130-এর মধ্যে আমি দেখেছি স্পিড থাকছে। তো ভালো, ট্রেনে একদম অন টাইম পৌঁছে গেছিলাম আমরা গয়া স্টেশনে। গয়া স্টেশনে ঢোকার আগে বেশ কিছু টানেল এবং ছোট ছোট পাহাড়ে ঘেরা অপূর্ব দৃশ্য আপনাকে মুগ্ধ করে তুলবে। আমরা চলে এসেছি গয়া জাংশন। উই হ্যাভ রিচড দ্য গয়া। এখন আমরা ওয়েট করবো 1 ঘন্টা, দেন স্পেশাল ট্রেন প্রয়াগরাজের গয়া থেকে। তো এই যে বন্দে ভারত খুব ফাস্ট এফিসিয়েন্ট সার্ভিস দিয়েছে। May I have your attention, please? Train number 18625 from Purnia Port 2. আর এই ভিডিওটা দেখো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রেন, মানে গয়া থেকে গুন্টুরের স্পেশাল ট্রেন যেটা ছিল। তো আমরা 3 টায়ারের এসি 3 টায়ারের টিকিট কাটা ছিল আমাদের দুজনের। আর এই দেখো অবস্থা, সব লোকজন উঠে বসে আছে, আমার সাথেও লোকজন আছে। মানে লাস্টে এমন হয়েছে আমরাই বসতে পারছি না, তারাই বসেছে। যারা ছিল আমাদের সাথে প্রত্যেকে খুবই বিরক্ত, এবং লাস্টে ধাক্কে কোনোভাবে দরজা দিয়ে এইভাবে যেতে হয়েছে আমাদের। খুবই বাজে। আর বিহারের উপর দিয়ে যখন যাচ্ছিল ট্রেনগুলো তখনই এটা হয়েছে, আর ওরা খুবই মজা করছিল ব্যাপারটাতে। তো দেখো এরমভাবে লোক যাদের টিকিট কাটা তারাও ইভেন ঢুকতে পারছে না, আর যারা জেনারেলের টিকিট কেটে উঠে পড়ছে তারাও এসে ধাক্কাচ্ছে। পুলিশ বলছে দরজা খুলতে, তাও খুলছে না, এরকম অবস্থা। আমরা খুলতে চাইলেও ওরা জোর জুলুম করছে, প্রচণ্ড বাজে। 3 টায়ারের রিজার্ভেশন, उसके बाद ये सब हो रहा है, देखिए भैया। হর হর মহাদেব। প্রয়াগরাজ জাংশনে, প্রয়াগরাজ চৌকিতে এখানে পুলিশরা সব বের করে দিচ্ছে, সবাইকে যেতে দিচ্ছে না। এই যে ওভারব্রিজ দিয়ে যেতে দিচ্ছে না, সামনে যেতে বলছে। প্রচুর ক্রাউড, প্রচুর ভিড়। ট্রেনে তো দেখতেই পেয়েছো। এখানে এখন 9 ডিগ্রি টেম্পারেচার। আমরা বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো কুম্ভেতে আসতে হবে আর হাঁটতে হবে না, এটা তো হয় না। আমরা আগে থেকেই জানতাম যে কুম্ভে আসলে হাঁটতে আমাদের হবেই, তাই আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি আমার পরিবারের লোকজনকেও এখানে নিয়ে আসিনি, কারণ আমার ছেলে বয়স 1 বছর 8 মাস। তো ওকে নিয়ে আসিনি, কারণ এই ভিড়ে ওর অসুবিধাই হবে। আর তার জন্য আমার ওয়াইফ আসতে পারেনি। তো মা বাবাদের অনেক সময় অনেক রকম স্যাক্রিফাইস করতে হয়। তো আমার খুবই কষ্ট লাগছিল, কিন্তু যাই হোক, ও নিজেই আসতে চায়নি, বলেছে তুই যা, আমি যাই যাতে। তো দেখো এরমভাবে হেঁটেই আমরা যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় দেখছিলাম যে অনেক লোকজন বসে আছে। যে রাত এত হয়ে আছে, তাতে কোনো কিছু বোঝা যাচ্ছে না। অনেক লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমরা প্রথমে ঠিক করলাম যে আড়েল ঘাটেই যাব। তো আড়েল ঘাটের দিকে আমরা যাচ্ছিলাম।
এটা হচ্ছে আড়েলঘাট সঙ্গমের রাস্তা। দেখো এখানে বাংলাতেও কিন্তু লেখা আছে আড়েলঘাট সঙ্গম, যেটা আমার দেখে বেশ ভালো লেগেছিল। আর এই যে এইভাবে বাইক নিয়ে তখন অল্প অল্প করে চলছিল, কিন্তু রাস্তায় কোনো গাড়ি ঘোড়া আমি দেখতে পাচ্ছিলাম না। আর চারিদিকে পুলিশের ব্যারিকেড দেখতে পাচ্ছিলাম শুধু। দেখে মনটা একটু খচখচ করছিল যে কি হতে পারে বা কি হবে। তখনও বুঝতে পারিনি যে আমাদের সাথে এরপরে কি হতে চলেছে। তো যাই হোক, আড়েলঘাটের সঙ্গমের দিকে যেতে গিয়ে আমরা যা দেখলাম তাতে আমার মানে আশাটা তখনই সার্থক হয়ে গেছিলো। এত মানুষ, মানে এত মানুষের মিলন একসাথে একটা জায়গায়, মানে আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে এত লোক দেখব। এখানে সবাই মিলে মানে একসাথে মা গঙ্গাজির নামে নারা লাগাচ্ছে আর হর হর মহাদেব বলে চিৎকার করছে সবাই। মানে সে এক অদ্ভুত পরিবেশ। তার মধ্যে লোকে স্নান করতে যাচ্ছিল। তো এই ঠান্ডা, মানে প্রায় 5 ডিগ্রি তখন টেম্পারেচার হচ্ছে। তো সেখানে আমার হঠাৎ কি করে মনে হলো যে আমারও একবার এখানে স্নান করা উচিত। যে এসছি যখন প্রথম দিন, মা গঙ্গাকে একবার ছুঁয়ে দেখবো না। তাই সবার আগে গেলাম ঘাটে, গিয়ে আমাদের একটা প্লাস্টিক কিনেছিলাম। প্লাস্টিকটা বিছিয়ে আমরা বসলাম, বসে আমরা ওখানে ঘাটে একজন একজন করে স্নান করলাম। স্নানের ভিডিওটা আমি, মানে স্নানের যে জায়গাটা ঘাটের ভিডিও, সেই ভিডিওগুলো আমার ভিডিওতে আপনি বেশি দেখতে পারবেন না। কারণ আমি চাই না যে ওখানে অনেক মহিলা, বয়স্ক মহিলা লোক সবাই মিলে স্নান করছিল। তো ওখানে অনেকের ড্রেস চেঞ্জও করছিল। তো আমি যদি ভিডিও করতাম তো সেগুলো হয়তো ভিডিওতে ধরা পড়তো। তো তাই জন্য আমি ভিডিওটা করিনি। তো যাই হোক, এরকম কিছু জায়গা দেখো এরকম নর্মাল ছিল বলে আমি কিছু কিছু ভিডিও করেছি। তো দেখো এরকমভাবেই লোকে এই খড় বিছানো জায়গাটাতেই বসে তারপর স্নান করছিল। হর হর মহাদেব, জয় শ্রী গঙ্গে, জয় শ্রী গঙ্গে। তো আমরা চলে এসেছি এখন আড়েল ঘাটে। এখান থেকে বেসিক্যালি ত্রিবেণী সঙ্গমের বোটগুলো ছাড়ে। আমরা ওটা ট্রাই করতে এসেছিলাম, জানি আজকে সব বন্ধ হয়ে গেছে। কালকে মনি অমাবস্যা, তো খুব গুরুত্বপূর্ণ একটি দিন কালকে, কুম্ভ মেলা। তো সেখানে আমরা স্নান করতে এসেছি। তো প্রথমে এসে স্টেশনে নেমে আমরা প্রায় 6 কিলোমিটার মতো হেঁটে আড়েলঘাটে এসেছি। তো রাস্তায় অনেক অনেক ভক্তাদি যাচ্ছিল রাস্তা দিয়ে, সবাই একসাথে হাঁটতে হাঁটতে অসুবিধা হয়নি। তো এখন কিছুক্ষণ আমার এখানে এসে মা গঙ্গার জল মাথায় লাগিয়ে প্রণাম করে আমরা এখন একটু বসেছি প্লাস্টিক পেতে। তো এরপরে কিছুক্ষণ বসে থেকে তারপর আমরা এখানে একটা থাকার ব্যবস্থা করতে হবে। এরপরেই আমি মা গঙ্গায় গিয়ে 5টা ডুব দিলাম। পাপ পুণ্যের হিসাব জানি না, আমাদের জীবনে বেঁচে থাকতে গেলে রোজই আমরা কোনো না কোনো পাপ করে থাকি, আবার পুণ্যও হয়তো অর্জন করি। তাই ভগবানের উদ্দেশ্যে, আমার পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে এই 5টা ডুব আমি দিলাম। সেই ভিডিওটা করা হয়নি কারণ তখন ভিডিও করার মতো কেউ ছিল না আমার সাথে। মহাকুম্ভ মেলা, এই মেলার প্রাচীন কিছু রীতিনীতি আছে। এই মেলার ইতিহাস বহু সমৃদ্ধ। বহু বিদেশি এবং এই দেশি নাগরিকরা এই মেলার মানে প্রতিনিয়ত এই যতবার মেলা হয় ততবার তারা আসেন। তারা এই মেলাতে থেকে তাদের ধর্মীয় শ্রদ্ধা জ্ঞাপন করেন। এখানে দেখুন ভক্তরা সব আখাড়াগুলো আছে, সেই আখাড়াগুলোতে মানে তারা থাকে। তারা এখানে প্রায় 1 মাস ধরে তারা থাকে। এখানে আসার পর আমার এই এত মানুষের সঙ্গম, আর তারপরে 5 ডিগ্রি টেম্পারেচারে স্নান করার পরে আমার যে অভিজ্ঞতা হলো তা বলার মতো নয়। ঘুরতে ঘুরতে রাত থেকে প্রায় সকাল হয়ে গেছে, মানে সকাল না ভোর হয়ে গেছে বলতে পারেন। তো এই দেখুন, এই হচ্ছে ঘাটের দিকে যাওয়ার রাস্তা। তো আমরা সকালবেলা ওখানে ঘুরছিলাম, থাকার জায়গাটা একটু ব্যবস্থা চেষ্টা করছিলাম, কিন্তু তখনও সেভাবে আমরা চেষ্টা করিনি। কারণ আমরা ঘুরছিলাম, আমরা ভাবছিলাম যে কোনো না কোনো জায়গায় একটা মাথা গোঁজার ঠাঁই তো পেয়েই যাব, কিন্তু তখনও বুঝতে পারিনি যে এত মানুষের সঙ্গমে থাকার জায়গা পাওয়া কতটা মুশকিল হতে পারে। আড়েলঘাটের সঙ্গমের সামনে কিছু ঘর আমরা খুঁজেছিলাম, কিন্তু সেগুলোর ভাড়া প্রায় 10,000 টাকা বলছিল ছোট ছোট ঘরের। তাই জন্য আমাদের কাছে সামর্থ্য ছিল না অত টাকা খরচা করার। আমরা ওখান থেকে অন্য জায়গায় যাওয়ার একটা প্ল্যান করলাম। তো সেখানে যেতে গিয়েও আমরা আরেক বাধার মুখে পড়লাম, সেটা আরও ভয়ঙ্কর। আমরা একটা জায়গায় হোটেল
মানে বুক করেই রেখেছিলাম পারলে বলতে পারেন। প্রয়াগরাজের সঙ্গম স্টেশন, যেটা ত্রিবেণী প্রয়াগরাজ সঙ্গম স্টেশন, সেটার কাছে যে স্টেশনটা ছিল সেটা 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এগুলো ডেটগুলো সব বন্ধ ছিল ওই স্টেশনটা। তো ওই স্টেশনের পাশেই আমরা একটা হোটেলের সাথে কথা বলেছিলাম, মানে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, তো সেখান থেকে একটা লোক আমাকে নাম্বার দিয়েছিল যে আমাদের গেস্ট হাউস আছে, আপনি আসতে পারেন। তো সেখানে আমি ফোন করেছিলাম, বললো যে হ্যাঁ আসুন। তো আমরা সেখানে যাচ্ছিলাম, যেতে যেতে যা দেখলাম রাস্তায় প্রচুর ভিড়, কোনো গাড়ি ঘোড়া যাওয়ার কোনো রকম ব্যবস্থা নেই, আর চারিদিকে ব্যারিকেড, ব্লকেজ, মানে রাস্তায় লোক কিভাবে যে যাবে সেটাও জানে না, কোথায় কিভাবে যেতে হবে। আমাদের কাছে যাও ম্যাপ ছিল, কিন্তু প্রত্যেকটা লোক ওখানে, ম্যাক্সিমাম লোকের কাছে যারা ছিল তাদের কাছে ফোনও হয়তো ছিল না, তাই জন্য তারা একে অপরের থেকে হারিয়েও যাচ্ছিল অনেক তাড়াতাড়ি। দেখো ঝান্ডা নিয়ে কিছু লোক যাচ্ছে ওই কারণে, যাতে চিনতে পারে ওদের গ্রুপকে। তো আমরা যে হোটেলটায় বুক করেছিলাম সেখানে গিয়ে দেখছি যে সেই হোটেলটার সামনেও মানে প্রচুর ভিড় লেগে আছে, এবং সেই হোটেলটার যে গলিটা দিয়ে ঢুকতে হবে সেখানে পুলিশ ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। আমাদেরই পুলিশ বলছে যে না, আপনারা এখানে ঢুকতে পারবেন না, আপনাদের আইডি দেখান, এই দেখান, সেই দেখান, আপনারা কেন ঢুকবেন, এই কেন ঢুকবেন। তা আমরা হোটেলটা বুক করে আমরা হোটেলের লোককে ডাকলাম, হোটেলের লোক এসেও আমাদের ঢোকাতে পারলো না। তো যাই হোক, ওখানে সময় নষ্ট না করে আমরা অন্যদিকে চলে গেলাম। দেখলাম যে আরেকটা হোটেল আছে, সেটা 7,000 টাকায় লাস্টে রাজি হচ্ছে, আর কোনো জায়গা আমরা ওখানে পাচ্ছি না থাকার মতো। তো আমার কাছে যেটুকুনি টাকা ছিল, আমি বললাম ঠিক আছে 7,000 টাকাই নয় যা দেবো, তারপরে থাকার একটা ব্যবস্থা করব। তো সেখানে যেতে গিয়ে দেখলাম যে সেখানেও রুম নেই, খুব বাজে অবস্থা। তারপরে আমরা হন্যে হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, তারপরে একটা পেইং গেস্ট টাইপের জায়গায় আমাদের 3,500 টাকা দিয়ে একটা ছোট্ট রুম আর কমন বাথরুম, যেটা অ্যাটাচ না, বাইরে বাথরুম, সেটা ছিল। তো এই দেখো, কুম্ভমেলায় আঘোড়িদের সাথে আমাদের কিছু দেখা হয়েছিল, তো সেগুলোর ছবি এখানে দিলাম আমি। আর এই যেটা প্রসেশন হচ্ছিল 29 তারিখ মণি অমাবস্যার দিন, তো সেইখানে এই যে দেখো দৃশ্য, এখান দিয়ে এভাবে যাচ্ছিল, আঘোড়িদের যাওয়ার জায়গা ছিল না, লোকজন এত ভিড় করে দাঁড়িয়েছিল। আমরা নিজেরাই ওখানে কোনো মতে সেই স্নানের ঘাটে গিয়ে এত দম বন্ধ হয়ে আসছিলো, আমরা পা জলে ভিজিয়ে কোনো মতে মাথায় জলটা লাগিয়েই আমরা চলে এসেছি, স্নান করতে পারিনি, কিছু করতে পারিনি, আমরা পিষ্ট হয়ে যেতাম ওখানে স্নান করতে গেলে। যেখানে আঘোড়িরাই যেতে পারছে না সেখানে আমরা কি করে যাব? তোমরা দেখো, আঘোড়িদের গাড়িকে যেতে দিচ্ছে না লোক, মানে কিছু কিছু লোক ছিল এতটাই তারা অসহযোগিতা করছিল, প্রশাসনের থেকে শুরু করে সরকারের থেকে পুলিশের সাথে কারোর সাথে তারা সহযোগিতা করছিল না। তারা কীভাবে যেন মানে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছিল ওখানে, সেটা প্রচুর অঙ্কের লোক, এবং তারা কিছুই মানতে চাইছিল না, তারা খালি সবার আগে সব কিছু করতে চাইছিল, ছবি তুলতে চাইছিল। যাই হোক, তো এই দেখো এখানে আঘোড়িরা রাস্তা সরাতে চেষ্টা করছে, সেটাও হচ্ছে না। এটা আঘোড়িদের যাওয়ার রাস্তা, মণি অমাবস্যার সময়, এটা যে সময় আঘোড়িরা যায় 4:30 এরকম সময়, সেই সময় দেখো দৃশ্য, এটা তোমায় দেখাচ্ছি, যে সময় অ্যাক্সিডেন্টটা হয়েছিল বেসিক্যালি, সেই সময় এই আঘোড়িরা যাচ্ছে, কিন্তু রাস্তায় সরছে না লোকজন, এমন অবস্থা। আঘোড়িরা যে দৌড়ে যাবে, হেঁটে যাবে, সেটারও কোনো জায়গা নেই, আর লোককে সরিয়ে আঘোড়িদের যেতে হচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। এই দেখো অবস্থা, এইভাবে আঘোড়িরা যাচ্ছিল। তারপরে ওখানে একটা হুড়োহুড়ি আমরা দেখলাম, বুঝতে পারছিলাম না কি হয়েছে। আমরা তখন বেরিয়ে আসতে চাইছি, কিন্তু তখন সব বেরোনোর সব পথ বন্ধ, আমরা ব্রিজের তলায় দাঁড়িয়েছিলাম। তো এই দেখো পুলিশের গাড়ি, হঠাৎ দেখলাম যে কিছু পুলিশের গাড়ি, ভিআইপির গাড়ি এগুলো যাচ্ছে, হ্যাঁ। তারপরে অ্যাম্বুলেন্সও দেখেছিলাম আমরা কয়েকটা, তো সেগুলো দেখে আমরা একটু ঘাবড়েই গেছিলাম যে কী ব্যাপার, মানে ঘাটের দিকে এরকম যাচ্ছে সব গাড়িগুলো, কেন এরকমভাবে। সাধু সন্তদের সাথেও আমরা কিছু কিছু কথা বলেছিলাম আখাড়ায় গিয়ে। আমরা যে সময় গেছিলাম সেই সময় নিরঞ্জনী আখাড়া বন্ধ করে দেওয়া হয়েছিল, তো এত লোক হয়ে যাওয়ার কারণে প্রায় সবই আখাড়া তখন বন্ধ করে দিয়েছিল, আর পুলিশ মাইকিং করে সবাইকে স্নান করতে পাঠাচ্ছিল। আর সেই সময় এই দুর্ঘটনাটা ঘটে। তো যেই সময় আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি তার কিছুক্ষণ পরেই ওই দুর্ঘটনাটা ঘটে, এবং এটাতে আমি মানে নিজে খুবই শোকাহত হয়ে গেছি। আমার পরিবারের সব লোক খুবই চিন্তায় পড়ে গেছিলো যারা খবর দেখেছিল পরের দিন সকালে, এবং মানে প্রত্যেকে আমাকে ফোন করে তারা উদ্বেগ প্রকাশ করছে কলকাতা থেকে, আমি যেহেতু এসেছিলাম, তো কেমন আছি, কী অবস্থা। তো যাই হোক, আমি কাউকে আর টেনশন দিতে চাইনি, কাউকে বেশি কিছু বলিনি। আমরা নিজেরাই জানি যারা গেছিলাম তারা ওখানে কী পরিস্থিতি সেই সময়টা ছিল, আর কী ধরনের মানে ধাক্কাধাক্কি, কী ধরনের প্রেশার ওখানে ক্রিয়েট হয়েছিল। আর যেই উৎকণ্ঠার মধ্যে দিয়ে আমরা ছিলাম ওখানে, যে বেরোতে পারছি না, কিছু করতে পারছি না, তো সেইগুলো একটা বিরাট আতঙ্ক আমাদের মনে তৈরি হয়েছিল, যেটা হয়তো কোনোদিনও আমি ভুলতে পারবো না। কিন্তু তার মাঝেও কুম্ভ মেলার যে স্মৃতি আমার, সেটা সারা জীবন সুখকরই হয়ে থাকবে, কোনোদিনও এটা খুব বাজে কিছু হবে না। কারণ কুম্ভ মেলায় যেই জ্ঞান এবং যেই ধার্মিক জ্ঞান আমি অর্জন করেছি,
এবং জীবনে বেঁচে থাকার কিছু মানে আমি খুঁজে পেয়েছি, সেগুলো হয়তো আমি অন্য কোনো মেলা বা অন্য কোনো জায়গায় ঘুরতে গিয়ে বা কোথাও কোনো জায়গায় গিয়ে আমি পাইনি। ওখানে একটা বাঙালি আখাড়াও আমি দেখেছিলাম, যেখানে চন্দননগরের তাপস ইলেকট্রিকের লাইট ছিল। দেখে ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছিল। বাংলার জিনিসগুলো দেখতে আমার বেশ ভালোই লাগে সব জায়গায়। আর তারপরে সবথেকে বড় কথা হচ্ছে, ওখানে আমি প্রচুর বাঙালির সাথে পরিচয় হয়েছে আমার। প্রচুর বাঙালি ওখানে গেছে কুম্ভ মেলায়, যারা বাংলা কথা শুনলেই উত্তর দিচ্ছে পাশ থেকে, বেশ ভালো লাগছিল। তো এই দেখো কুম্ভ মেলাটা উপর থেকে এরকম লাগছিল দেখতে, বেশ ভালো সুন্দর মানে পরিকল্পনা এবং অনেক বড় জায়গা জুড়ে এটা করা, মানে ভাবতেও পারবে না। যারা গেছে তারাই একমাত্র জানে, যারা যায়নি তাদের কাছে আমি বলছি 2025 সালের পর আবার কবে কুম্ভমেলা আসবে আমরা হয়তো জানি না। সময় সুযোগ বুঝে এবং সঠিক পরিকল্পনা করে, সঠিক প্ল্যান করে, সব লোকের সাথে কথা বলে তারপরেই যাবেন। আর চেষ্টা করবেন যদি অমাবস্যার ডেটগুলোতে না যাওয়ার, যেই ভুলটা আমি করেছিলাম সেইগুলো না করতে। আর নর্মাল ডেটে গেলে ওখানে সব লোকজনের সাথে আমরা কথা বলেছিলাম, তো নর্মাল ডেটে ঠিকই থাকে। এই দেখুন, এটা মৌনী অমাবস্যার রাতের দৃশ্য, যেটা আমি উপর থেকে ক্যাপচার করেছিলাম। এত লোক জনসংখ্যা, যেখানে যে ব্যারিকেডটা গঙ্গার অবধি দেওয়া ছিল সেই ব্যারিকেডটা অবধি দেখুন ভিড়। তো বুঝতে পারছেন এখানে অ্যাক্সিডেন্ট হওয়াটা কোনো বড় ব্যাপার নয়, এটা অ্যাক্সিডেন্ট হবেই হবে। তো যাই হোক, সেটা নিয়ে আর বেশি কথা বলছি না। অনেক পুলিশ প্রশাসন এটা নিয়ে তদন্ত করবে এবং যারা এগুলো করেছিল তারা এটা বুঝবে ভালো যে কীভাবে কোন গাফিলতির জন্য এটা হয়েছিল। তবে আমি যেই বিপদে পড়েছিলাম সেটা আমি কল্পনায়ও মানে ভাবতে পারিনি, যেটা আমি বেরোতে গিয়ে ফেস করেছিলাম। তো এই ভিডিওটা দেখো, একটা জিনিস বলার আছে। এই লোকটাকে আমি বলছিলাম যে কালকে যা ভিড় ধাক্কাধাক্কিতে যে জিনিসটা হয়েছে, আজকে যেন এটা না হয়। এই সব পরিস্থিতিতে আমাদের শান্ত থাকতে হবে, উত্তেজিত হলে হবে না। কিন্তু লোকটা আমাকে ধমকির সুরে বললো যে এক্ষুনি উপর থেকে তুলে ছুঁড়ে নিচে ফেলে দেবো, যা জানো না সেটা নিয়ে বেশি কথা বলো না, যেখান থেকে এসছো সেটা নিয়ে ভাবো। তো সেটা শুনে আমার খুব খারাপ লাগছিল, কারণ আমি প্রয়াগরাজে প্রথমবার এসেছিলাম আর এরকম একটা ধমকির মুখে আমি পড়লাম, যেখানে ব্রিজের আর কোনো মানুষ কোনোভাবেই প্রতিবাদ করলো না। দেখলাম, আমি চুপ করে গেলাম, লোকেরটার কাছে ক্ষমা চেয়ে নিলাম, কারণ ওটা ওনাদের জায়গা। আর ওখান থেকে বেরোনোর জন্য আমাকে যে কি কষ্ট করতে হয়েছে সেটা যারা প্রয়াগরাজে গেছে এবং যাদের ব্লগ তোমরা দেখেছো তাদের ভিডিও থেকে আশা করি বুঝতে পেরেছো। তো আমরা কোনো মতে বাইপাসে উঠে সেখান থেকে 4000 টাকার গাড়ি বুক করে বেনারসে চলে এসেছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।